ওয়েলকাম সবাইকে। আমার নাম সুদেশনা কর। আজকে তাহলে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে এমসিকিউ আলোচনা করতে চলেছি, যেটা ক্লাস 12 এর একটা পার্ট, জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জেনপাস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আগের বছরগুলোতে কোন কোন কয়েকটা করে কোশ্চেন এসেছে সেটা একটু দেখে নিই। প্রথমে 2023 সালে যে একটাই মাত্র কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে, 2022 সালে এখান থেকে কিন্তু 3টে কোশ্চেন এসেছে। তার মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা কোশ্চেন এক্সপেক্ট করতেই পারি। তাই যে প্রিভিয়াস কয়েক বছর মিলিয়ে টোটাল এখান থেকে যেহেতু 8 মার্কস এসছে, তাই আমাদের এই চ্যাপ্টারটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই এমসিকিউ গুলোকে ডিটেলসে আমাদেরকে এক্সামের আগে খুবই ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করবো না, ফার্স্টে ক্যাটাগরি 1 এর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। ক্যাটাগরি 1 এর ফার্স্ট কোশ্চেনে কি বলেছে যে কীটপতঙ্গ প্রতিরোধে যে বিটি তুলো উদ্ভিদ বা বিটি কটন প্ল্যান্ট, এগুলোকে কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছে। তাহলে এই ধরনের যে প্ল্যান্ট গুলোকে, যে বিটি টক্সিন, বিটি কটন প্ল্যান্ট বা এই ধরনের যে প্ল্যান্ট গুলোকে কিভাবে তৈরি করা হয় না, ট্রান্সজেনিক পদ্ধতিতে তৈরি করা হয়, ট্রান্সজেনিক টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। তাহলে অপশন ডি হবে। কেন এগুলোকে ট্রান্সজেনিক বলা হচ্ছে? কারণ এই যে বিটি কটন প্ল্যান্ট আর একটা নর্মাল কটন প্ল্যান্টের মধ্যে যদি আমরা পার্থক্য করি, কি পার্থক্য পাবো? যে এই যে প্ল্যান্টটার ক্ষেত্রে বিটি টক্সিন প্রডিউসিং জিনটাকে আমরা এখানে প্রবেশ করিয়েছি, বিটি টক্সিন প্রডিউসিং জিনটা। তাহলে যে এই যে প্ল্যান্ট গুলোর মধ্যে ট্রান্সজেনিক পদ্ধতির মাধ্যমে বা বলতে পারি কি আমরা যে বায়োটেকনোলজি ইউজ করে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা কি করছি, এই যে বিটি টক্সিন প্রডিউসিং জিনটাকে নর্মাল একটা কটন প্ল্যান্টের মধ্যে যখন প্রবেশ করানো হচ্ছে, তখন সেটা কি করবে না, এই যে নর্মাল প্ল্যান্ট আছে এটার বৈশিষ্ট্যটা কি হবে, এটা বায়ো ইনসেকটিসাইডস হিসেবে কাজ করবে। কিভাবে করছে দেখে নি। একটা ধরলাম প্লাজমিড ভেক্টর আছে, তার সাথে আমরা কি করব, একটা জিন প্রবেশ করাচ্ছি। যে জিনটা হবে কোন জিন, এই বিটি টক্সিন প্রডিউসিং জিনটাকে আমরা প্লাজমিড ভেক্টরের সাথে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে আমরা কি করব, কটন প্ল্যান্টের মধ্যে প্রবেশ করাচ্ছি। যখনই এটা প্ল্যান্টের মধ্যে গিয়ে রেপ্লিকেশন করবে, তখন এই যে জিনটা বডিতে গিয়ে রেপ্লিকেশন করছে, তার মানে এই যে জিনটার কাজটা প্রকাশ পাবে। যখনই এই বিটি টক্সিন প্রডিউসিং জিনটা প্ল্যান্টের মধ্যে থাকছে, এরপর কোনো যদি হচ্ছে ইনসেক্ট যেগুলো হচ্ছে প্ল্যান্টে, কটন প্ল্যান্টে অ্যাটাক করে, যেরকম হচ্ছে বলওয়ার্ম, এইগুলো যখনই অ্যাটাক করবে, এই বিটি টক্সিনটা তাদের শরীরে চলে যাচ্ছে এবং সেগুলোকে মেরে ফেলছে। এইভাবে এটা কীট পতঙ্গ প্রতিরোধে হেল্প করছে আমাদেরকে। তাহলে ট্রান্সজেনিক এই যে বিভিন্ন প্ল্যান্ট বলা হচ্ছে বা বিভিন্ন অ্যানিমাল তৈরি করা হচ্ছে, সেই যে টেকনোলজিটাকে কি বলা হচ্ছে, ট্রান্সজেনিক টেকনোলজি। এই প্ল্যান্ট গুলোকে আরেকটা নাম বলা হচ্ছে ট্রান্সজেনিক প্ল্যান্টও বলা হয়। তাছাড়াও হচ্ছে কিন্তু আমাদেরকে জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টও বলা হয়। কারণ কি, এটা জিনটার মধ্যে আমরা জেনেটিক্যাল যে প্যাটার্নের মধ্যে, কটন প্ল্যান্টের একটা নর্মাল জিনোম ছিল, কিন্তু তার মধ্যে আমাদের যে এই যে জিনটাকে আমরা সেখানে প্রবেশ করিয়ে তার ডিএনএ সাথে সাথে আমাদের এই ডিএনএটাও রেপ্লিকেট করছে। তার ফলে যে জেনেটিক্যাল চেঞ্জ আসছে, তার জন্য আমাদের কি বলা হয়, এগুলোকে জেনেটিক্যাল মডিফাইড ক্রপও বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলেছে, যে জিন ক্লোনিং এর সময় যে উৎসেচকটি ইনসার্ট করতে বা ডিএনএ সঙ্গে প্লাজমিড ভেক্টরের সংযুক্তিকরণে সাহায্য করে তা হলো। এই যে আমরা পড়লাম প্লাজমিড ভেক্টর, এটাকে কি প্লাজমিড কেন বলছি আমরা? প্লাজমিড ভেক্টর হলো কিছুই না, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়ার মধ্যে বর্তমান থাকে, ব্যাকটেরিয়ার একটা নর্মাল নিজস্ব ডিএনএ থাকছে যেটা ক্রোমোজোমাল ডিএনএ, তাছাড়াও একটা এক্সট্রা ক্রোমোজোমাল এরকম সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা বলছি কি প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএ এগুলোকে বলা হয়। তাহলে এই প্লাজমিড ডিএনএ গুলোর ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো হচ্ছে খুবই সহজে কোনো বডিতে গিয়ে, মানে প্ল্যান্ট বা অ্যানিমেলের বডিতে গিয়ে সেটা কি করতে পারছে না, রেপ্লিকেট সক্ষম, মানে রেপ্লিকেশন প্রসেস করতে পারছে। তার ফলে আমরা প্লাজমিডকে যদি ভেক্টর হিসেবে কাজ করায়, কোনো জিনকে ট্রান্সফার করে সহজে সেটার ক্লোন তৈরি করতে পারবে। তার জন্য এই প্লাজমিড ভেক্টরকে ইউজ করা হয়। এটা ব্যাকটেরিয়াল প্লাজমিডও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জিন ক্লোনিং এর ক্ষেত্রে আমাদের ভাইরাল ভেক্টর যেমন রেট্রোভাইরাসও কিন্তু ব্যবহৃত হয়। তাহলে এই যে প্লাজমিড ডিএনএটাকে আমাদেরকে কি করতে হবে না, আমরা যে জিনটাকে চাই সেটা হচ্ছে ডিএনএ যে কোনো একটা পার্টের মধ্যে, ডিএনএ পুরো অংশ জুড়ে কি থাকছে, জিন থাকছে। এই পার্টিকুলার অংশটাতে যে জিনটা আছে, সেই জিনটা আমরা চাই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কোনো একটা প্ল্যান্ট বা অ্যানিম্যালের মধ্যে প্রবেশ করাতে। এই জিনটাকে, এই পার্টটাকে, ডিএনএ পার্টটাকে আমাদেরকে এখান থেকে কাটতে হবে। তার জন্য আমাদের কি লাগবে, রেস্ট্রিকশন এনজাইম লাগবে। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এই ডিএনএ এর একটা পার্টিকুলার সিকোয়েন্স
সিকোয়েন্সটাকে আমরা এখানে কাটছি, যেখানে আমাদের যে জিনটা যেটা আমাদের চাই সেটা এখানে আছে। এরপরে আমরা যে প্লাজমিড ডিএনএটাকে নিলাম, সেই প্লাজমিড ডিএনএরও কি করতে হবে, প্লাজমিড ডিএনএরও একটা পার্টকে কিন্তু আমাদের যে স্পেসিফিক সিকোয়েন্স মানে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএ এই যে ডিএনএ এর থেকে আমরা জিনটাকে সংগ্রহ করব, সেই ডিএনএ যে পার্টিকুলার অংশটাকে কাটবে, সেম সিকোয়েন্সটাকে কিন্তু প্লাজমিড ডিএনএরও সেম সিকোয়েন্সকে রিকগনিশন করে সেই জায়গাতেই কিন্তু এটা কাটবে। তার ফলে হচ্ছে কিনা এই যে পার্টিকুলার পার্ট অফ ডিএনএটাকে আমরা প্লাজমিডের এই পার্টটাতে এখানে প্রবেশ করাতে পারবো বা মার্জ করতে পারবো। এখানে যে এনজাইমটা কাজে লাগবে ইনসার্ট, মানে এই যে ডিএনএর পার্টটাকে প্লাজমিড ডিএনএ এর মধ্যে ইনসার্ট করতে যে এনজাইমটা কাজে লাগবে, সেই এনজাইমটার নাম হয়ে যাচ্ছে কি ডিএনএ লাইগেজ এনজাইম। তাহলে এই যে পার্টিকুলার সিকোয়েন্সটাকে রিকগনিশন করে সেই পার্টটাকে আমাদেরকে কেটে নিতে সাহায্য করছে কে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। সেম ভাবে এই যে পার্টিকুলার স্মল যে পার্টটা ফ্র্যাগমেন্ট ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে প্লাজমিড ভেক্টরের সাথে যুক্ত করতে সাহায্য করে কে ডিএনএ লাইগেজ। নেক্সট কি বলেছে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা উৎপন্ন ডিএনএ এর খণ্ডকগুলিকে যে পদ্ধতির মাধ্যমে পৃথককৃত করা হয় তা হলো, তাহলে এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে আমরা কি দেখলাম ডিএনএ এর পার্টিকুলার অংশকে আমরা কাটতে পারি, সেটাকে বলা হয় কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রিকগনিশন সাইট। যে পার্টিকুলার সাইটে ওটা কাটতে পারবে, প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কিন্তু নিজস্ব পার্টিকুলার রিকগনিশন সাইট আছে। তাহলে সেম ভাবে এই যে অনেকগুলো ধরলাম ডিএনএ খণ্ডক তৈরি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে, সেইগুলোকে তো আমাদের পৃথককৃত করতে হবে। ডিএনএ তো একদম স্মল পার্ট, সেগুলোকে আমরা চোখে দেখতেও পাই না, এগুলো ডিএনএ কোনো কালারলেস, তাই কালারও নেই, সেই জন্য আমরা ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে পৃথককৃত করার যে স্পেশাল পদ্ধতিটাকে বলা হয় কিসের মাধ্যমে আমরা করতে পারি, এই জেল ইলেকট্রোফরেসিসের মাধ্যমে। এই জেল ইলেকট্রোফরেসিস পদ্ধতিটা কি আমরা একটু জেনে নিই। জেল ইলেকট্রোফরেসিস এরকম একটা কি করা হয় না, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হয়। এইদিকে একটা থাকছে কি ইলেকট্রোড থাকছে নেগেটিভ, আর এই দিকটা থাকছে কি পজিটিভ ইলেকট্রোড। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা এই অভিমুখে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ। এরপর আমরা কি করব, ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলোকে এই পার্টে আমরা দিয়ে দিচ্ছি। এখানে অসংখ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট যেগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে তৈরি হয়েছিল সেগুলোকে ধরলাম এখানে দিয়ে দিলাম। এরপরে সেটা যখনই ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ হচ্ছে তখন যেহেতু ডিএনএ সবসময় হবে কিনা আমাদের নেগেটিভলি চার্জ, নেগেটিভ, তাহলে ডিএনএ যেহেতু নেগেটিভলি চার্জ সবসময় সেটা কি করবে, কোন দিকে যাবে, অ্যানোডের দিকে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার সাথে সাথে সেগুলো হবে কিনা ডিএনএ যে ফ্র্যাগমেন্ট গুলো সাইজ অনুযায়ী, যেগুলো সাইজ একদম ছোট সেগুলো কোথায় চলে আসছে, এই সামনের দিকে চলে আসছে, যেগুলো সাইজ একটু বড় সেগুলো পেছনের দিকে থাকছে। এইভাবে আমরা কি করতে পারি না, ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে আলাদা করতে পারছি। এই যে পৃথককরণের পদ্ধতিকে কি বলা হয়, জেল ইলেকট্রোফরেসিস। শুধুমাত্র যে এরকম ভাবে আমরা সাইজ অনুযায়ী পৃথক করলে কিন্তু এগুলোকে দেখতে পাবো বা পৃথক করতে পারবো তার মানে নয়। তার ফলে আমাদেরকে এই যে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার পরে আমাদেরকে কি করতে হবে, স্টেনিং করতে হবে। ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে এগুলোকে স্টেন করা হয়। ইথিডিয়াম ব্রোমাইড এই কম্পাউন্ডটাকে স্টেনিং বা রঞ্জক হিসেবে কাজ করে। ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করার পরে যদি আমরা ইউভি লাইটের আন্ডারে দেখি তাহলে আমরা এইরকম যে পরপর হচ্ছে কিনা ছোট থেকে বড় এরকম ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলোকে দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা দেখে নিই কি বলেছে যে নিচের কোনটি ডিএনএ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তাহলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কাকে বলা হয়, প্যালিন্ড্রোম কথাটার অর্থই হচ্ছে কিনা সেম দেখতে হবে। তার মানে কি 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকে ডিএনএ যেটা সিকোয়েন্স হবে, অপর স্ট্র্যান্ডের 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকে যদি সেম সিকোয়েন্স থাকে তাহলে সেই সিকোয়েন্সটাকে আমরা বলি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তাহলে এখানের মধ্যে অপশনগুলোর মধ্যে যদি আমরা দেখি কোনটা হচ্ছে, অপশন ডি টা কারেক্ট হচ্ছে। এটা 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকে যে সিকোয়েন্স আছে GAATTC, সেম এটারও কি আছে 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকেও সেম সিকোয়েন্স আছে, তাই এটাকে আমরা বলছি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা আমাদের কেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই যে আমরা বললাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো যে ডিএনএ যে পার্টিকুলার সিকোয়েন্সকে কাটতে সাহায্য করছে সেটা কি হবে, এক একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হতে হবে। যেমন এই যে যেটা উদাহরণটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে ইকো R1, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা রিকগনিশন সাইট, তাই এটা তাহলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স সবসময় কি হবে না, কোনো একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কি হবে রিকগনিশন সাইট হিসেবে কাজ করবে সেই সিকোয়েন্সেই পার্টিকুলারলি। তাহলে এখানে কি আছে 5 প্রাইম টু GAATTC 3 প্রাইম,
সেম ভাবে এদিকে হচ্ছে GAATTC। তাহলে এই ইকো আর1 যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা আছে সেটা কি করবে, এই ডিএনএ পুরো যে স্ট্র্যান্ডের মধ্যে এই পার্টিকুলার সিকোয়েন্সটাকে খুঁজে বার করবে। তারপরে হচ্ছে এই যে জি এবং এর মাঝে প্রত্যেকটা স্ট্র্যান্ডেরই সেম, এই স্ট্র্যান্ডেরও জি এবং এর মাঝে এখানে কি করবে না, কাটবে। তাহলে দুটো স্ট্র্যান্ডকেই এই একই পজিশনে কাটতে সাহায্য করবে। তার জন্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স গুলো কিন্তু আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলেছে যে ইকো আর1, যেটা আমরা বললাম এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা আছে তার যে সিও পার্টটা, তাহলে এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নামকরণ আমরা কিভাবে করছি সেটা দেখতে হবে। এই ইকো আর1 যদি আমরা ধরলাম একটা, প্রত্যেকটা এরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সেম ভাবে নামকরণ করা হয়। তাহলে প্রথম যে অক্ষরটা ই ফর হচ্ছে কিনা আমাদের যেখান থেকে আমরা কালেক্ট করছি, যেখান থেকে এনজাইমটা কালেক্ট করা হচ্ছে সেটা জেনাসটাকে ডিনোট করে। তার মানে ইকোলাইটা কোথা থেকে, ইস্টেরিচিয়া কোলাই থেকে নেওয়া হয়েছে, তাই এখানে জেনাসটা কি হয়ে যাবে, ইস্টেরিচিয়া। আর সেকেন্ড যে দুটো ওয়ার্ড স্মল সেগুলো কাকে ডিনোট করবে, স্পিসিসটাকে। তাহলে এখানে সেটা কি হয়ে যাবে, কোলাই, ইকোলাইয়ের ক্ষেত্রে। আর আর ফর হচ্ছে স্ট্রেনটার নাম, যে স্ট্রেনটার থেকে, তাহলে একটা অর্গানিজম বা একটা স্পিসিসের তো অসংখ্য স্ট্রেন আছে, তাহলে কোন স্ট্রেনটার থেকে আমরা কালেক্ট করছি তার উপরে হচ্ছে এই থার্ড যেটা আছে, মানে প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটারে দিয়ে দুটো স্মল লেটার, থার্ড যেটা আছে সেটা হচ্ছে কিনা যে স্ট্রেন, পার্টিকুলার স্ট্রেন, স্পিসিসের যে স্ট্রেন থেকে আমরা কালেক্ট করছি সেটাকে ডিনোট করছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে কিনা ইকোলার RY13 এই স্ট্রেনটার থেকে যে রেস্ট্রিকশন এনজাইমটাকে কালেক্ট করা হচ্ছে। আর এই রোমান হরফের যে 1 আছে সেটা কাকে ডিনোট করছে, অর্ডার অফ কালেকশন, অর্ডার অফ কালেকশন। তাহলে এই যে পার্টিকুলার একটা স্ট্রেন থেকে তো আমরা অসংখ্য এনজাইম কালেক্ট করছি, অসংখ্য এনজাইম এটার থেকে তৈরি করা হচ্ছে, কিন্তু ফার্স্ট যেটা হচ্ছে কিনা ডিসকভারি হয়েছিল এই স্ট্রেনটার থেকে সেটা হচ্ছে ইকো আর1, তাই এটার এইভাবে নামকরণ করা হচ্ছে। তাহলে সেকেন্ড দুটো ওয়ার্ড এখানে বলেছে সিও কাকে ডিনোট করে, সেটা কি হয়ে যাবে তাহলে কোলাই। তাহলে এটা মনে রাখতে হবে রোমান হরফটা কাকে ডিনোট করে, যদি এখানে 2 থাকতো তার মানে এটা এই স্ট্রেনটার থেকে যে সেকেন্ড নাম্বারে যে এনজাইমটা কালেক্ট করা হচ্ছে সেটাকে ডিনোট করতো, এখানে যেহেতু 1 আছে তাহলে এটার অর্ডার মানে কি এই RY13 স্ট্রেনটা ইকোলাই, আর RY13 স্ট্রেন থেকে ফার্স্ট যে এনজাইমটা রেস্ট্রিকশন এনজাইমটা কালেক্ট করা হচ্ছে সেটাই হচ্ছে ইকো আর1। নেক্সট কি বলেছে যে কোন ব্যাকটেরিয়া আমাদের যে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়, তাহলে কোন ব্যাকটেরিয়াটা, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কিন্তু এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্সের টিআই প্লাজমিড যেটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, জিন ক্লোন করতে হবে। জিন ক্লোন যদি করতে হয় আমাদেরকে কি লাগবে, ক্লোনিং ভেক্টর মাস্ট লাগবে। এই ক্লোনিং ভেক্টরের জন্য, ক্লোনিং ভেক্টর যদি না থাকে তাহলে কখনোই আমরা কিন্তু ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক প্ল্যান্ট তৈরি করতে পারবো না। তাই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স একটা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া, যেটা আমাদের কিন্তু বায়োটেকনোলজির ক্ষেত্রে বা ট্রান্সজেনিক উদ্ভিদ প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স থেকে প্রাপ্ত যে টিআই প্লাজমিডটা সেটা আমাদের খুবই একটা ভালো ক্লোনিং ভেক্টর হিসেবে কাজ করে। নেক্সট কি বলেছে যে পিসিআর এর তাপমাত্রা নিয়ন্ত্রিত 3টি ধাপ হলো, তাহলে পিসিআর বা পলিমারের চেন রিঅ্যাকশন এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস, কারণ এটার মাধ্যমে আমরা কি করতে পারি না, ক্ষুদ্র পার্ট ডিএনএ এর একটা স্মল ফ্র্যাগমেন্ট থেকে আমরা ডিএনএটাকে অ্যাম্পলিফাই করে ডিএনএ এর পুরো সিকোয়েন্সটাকে কালেক্ট করতে পারি। তার মানে একটা ধরলাম আমরা ডিএনএ এর এইটুকু পার্ট পেয়েছি, যে কোনো ভাবে কোনো একটা, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রেও কিন্তু পিসিআর মেথড ব্যবহৃত হয়, বিভিন্ন যে ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রেও এই পিসিআর ব্যবহৃত হয়। কারণ কি না, এটা আমরা ক্ষুদ্র একটা স্পেসিমেন থেকে ধরলাম আমরা ডিএনএ এর এইটুকু পার্ট পেয়েছি, সেই পার্টটাকে ডিএনএ এর পার্টটাকে অ্যাম্পলিফিকেশনের মাধ্যমে, মানে কি ডিএনএটাকে বারবার রেপ্লিকেশনের মাধ্যমে অসংখ্য ডিএনএ সিকোয়েন্স তৈরি করে দিচ্ছে পুরো এই প্রসেসের মাধ্যমে। তাহলে এটা ধাপগুলো কি কি আমাদেরকে জানতে হবে, পিসিআর এর 3টে ধাপ। তার মানে ডিএনএ ধরলাম এইটুকু পার্ট আমরা পেয়েছি, দুটো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা হচ্ছে এন্ডের দিকে, তাহলে এইটুকু পার্ট ডিএনএ পেয়েছি। পিসিআর
যে প্রসেসে প্রথমে কি করবে না, ডিন্যাচুরেশন করে দিবে। এখানে যে নিউক্লিওটাইড গুলো আছে সেই নিউক্লিওটাইডের মাঝখান বরাবর কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, সেই হাইড্রোজেন বন্ধন গুলোকে প্রথমে ভেঙে দেবে। সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিন্যাচুরেশন। তাহলে সবার ফার্স্টে ডিন্যাচুরেশন হবে, তাহলে অপশন এ বা ডি এর মধ্যে কোনো একটা হবে। এরপরের স্টেপে হবে কি, যে এই যে যখনই এখানে মাঝের হাইড্রোজেন বন্ধন গুলো ভেঙে গেল, তার ফলে এই যে ডিন্যাচুরেশনের ফলে তার ফলে কি হবে, অ্যানিলিং হবে। অ্যানিলিং মানে কি, এই যে পুরো এক একটা করে স্ট্র্যান্ড আমরা ধরে নিলাম, মাঝখানে যেহেতু বন্ড গুলো ভেঙে গেছে, এটা একটা স্ট্র্যান্ড, একটা টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা একটা টেমপ্লেট স্ট্র্যান্ড। এরপরে কি করবে, অ্যানিলিং স্টেপে এটা ডিএনএ রেপ্লিকেশন করবে। আবার হচ্ছে কিনা এটা 5 প্রাইম টু 3 প্রাইম এর দিকে সবসময় ডিএনএ কোথা থেকে তৈরি হবে, নতুন যে ডিএনএটা রেপ্লিকেট করবে 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকে, তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের দিকে একটা করে ছোট ছোট প্রাইমার যুক্ত হচ্ছে, আবার ডিএনএ এরকম ভাবে রেপ্লিকেশন করছে। তার মানে এই যে স্টেপটাকে, একটা টেমপ্লেট থেকে আরেকটা করে তার কপি তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে অ্যানিলিং। এটা স্টার্ট করছে প্রসেসটা, এখানে আরএনএ প্রাইমার যুক্ত হচ্ছে, যে প্রসেসটা স্টার্ট হচ্ছে সেটাকে বলা হচ্ছে পিসিআর এর অ্যানিলিং স্টেপ। দিয়ে হচ্ছে কিনা যখনই এটা হলো, দিয়ে এক্সটেন্ড করবে, এটা ধরলাম পুরো ডিএনএ এইটুকু পার্ট হয়েছে, দিয়ে পুরো পার্টটাকে এইভাবে রেপ্লিকেট করে ডিএনএ পুরোপুরি ডিএনএ রেপ্লিকেশন করে আরেকটা করে নতুন ডিএনএ সিনথেসিস করা হচ্ছে। তাহলে একটা স্মল পার্ট এরকম ভাবে পরপর এরকম স্টেপে স্টেপে পিসিআরটা চলবে এবং ডিএনএ পুরো সিকোয়েন্সটাকে কিন্তু এটা তৈরি করে দেবে। তাই এটাকে বলা হচ্ছে তিনটে স্টেপ, ডিন্যাচুরেশন, অ্যানিলিং এবং সিনথেসিস। নেক্সট কি বলেছে, যে মলিকিউলার সিজার ডিএনএ একটি পার্টিকুলার অংশকে কাটতে সাহায্য করছে। তাহলে এই যে মলিকুলার সিজার বলা হচ্ছে কাকে, এর যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজেরই কিন্তু আরেকটা নাম হচ্ছে কি মলিকুলার সিজার বলা হয়। আর ডিএনএ লাইগেজকে সবসময় কি বলা হয়, মলিকুলার গ্লু বা মলিকুলার গাম, কারণ এইগুলো যুক্ত করতে সাহায্য করছিল ডিএনএ ফ্র্যাগমেন্টস কে। আর এটা সবসময় কি করে না, সিজার কথার অর্থ মানে কি মলিকুলার কাঁচি, কাটতে সাহায্য করছে, তাহলে সেটা হবে কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। নেক্সট কি বলেছে, যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত টিআই প্লাজমিড পাওয়া যায়। তো এই যে টিআই প্লাজমিড আমরা বললাম, টিআই প্লাজমিডটা কোথায় পাওয়া যায়, টিআই প্লাজমিডটা কোথায়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স এর ক্ষেত্রে পাওয়া যায়। এই টিআই প্লাজমিডের যে জিনগুলো আছে, টিআই প্লাজমিড ধরলাম এটা, টিআই প্লাজমিডটা কিন্তু অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স নরমালি যদি আমরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত না করি, তাহলে এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স স্পিসিসটাতে যে টিআই প্লাজমিডটা আছে তার একটা পার্টিকুলার জিন প্রেজেন্ট থাকে, যেটা কিন্তু আমাদের উদ্ভিদের ক্ষেত্রে ক্রাউন গল ডিজিজ তৈরি করতে পারে। কিন্তু যখন আমরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কাজে লাগাচ্ছি, সেই টিআই প্লাজমিডটারই আমরা কি করব, এটা ধরলাম টিআই প্লাজমিডটা, সেই টিআই প্লাজমিডের যে অংশটার থেকে আমাদের এই যে ক্রাউন গল ডিজিজের জন্য যে জিনটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমাদের যে জিন অফ চয়েস বা যে জিনটাকে আমরা প্রবেশ করাতে যাচ্ছি এটাকে ইনসার্ট করছি। তাহলে এইখানটাকে ধরলাম, এই পার্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে একটা নতুন, এখান থেকে একটা কি করব, একটা নতুন ডিএনএ কে এখানে ডিএনএ যে পার্টটাকে যুক্ত করে এটাকে আমরা প্লাজমিড ভেক্টর হিসেবে বা ক্লোনিং ভেক্টর হিসেবে কাজে লাগাচ্ছি। কখনো হচ্ছে কিনা জেনেটিক্যাল মানে ছাড়া যদি টিআই প্লাজমিডকে প্ল্যান্টের মধ্যে প্রবেশ করা হয়, যদি এরকম মানে এইখানে যে জিনটাকে চেঞ্জ না করা হয়, মডিফাইড না করা হয়, তাহলে কিন্তু সেটা নর্মালি আমাদের কি করে, টিআই প্লাজমিডটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্সটা, আমাদের যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স তো ব্যাকটেরিয়াটা, তার মধ্যে টিআই প্লাজমিড প্রেজেন্ট আছে, এই টিআই প্লাজমিডের মধ্যে জিনটা প্রেজেন্ট থাকছে, সেটাই যে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে ক্রাউন গল ডিজিজ কিন্তু করতে পারে। নেক্সট কি বলেছে, যে কে বা কারা প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ আবিষ্কার করে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, যেটা হচ্ছে কিনা একটা পার্টিকুলার ডিএনএ এর সাথে কিছু একটা পার্ট, কোনো একটা পার্টকে আমরা বাদ দিয়ে অন্য ডিএনএ এর পার্টকে এখানে যুক্ত করছি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন, মানে কম্বিনেশন করা হচ্ছে ডিএনএ এর মধ্যে, তাই সেগুলোকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রথম যিনি আবিষ্কার করেন বিজ্ঞানী হচ্ছে স্টেনলি কোহেন এবং হারবার্ট বোয়ার। তারাই হচ্ছে কিন্তু এই যে রিকম্বিনেন্ট ডিএনএ আবিষ্কার করেন, এবং প্রথম যে রিকম্বিনেন্ট ডিএনএ আবিষ্কার করা হয় সেটা কিসের মাধ্যমে হয়েছিল, যে ইকোলাইয়ের মধ্যে আমরা কি করেছিলাম, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, ইকোলাইয়ের যে স্ট্রেনের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন দিয়ে, তাহলে ওখানে আমরা যেমন করছিলাম কি, আমাদের যে পার্টিকুলার একটা জিন দিয়ে আমরা এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছিলাম, এখানে যেটা প্রথম হারবার্ট বোয়ার এবং স্টেনলি কোহেন যে
রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করেছিল সেখানে কি করেছিল না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে প্রবেশ করিয়েছিল। নেক্সট কি বলেছে যে সুস্থ স্বাভাবিক জিন দ্বারা অস্বাভাবিক জিনের প্রতিস্থাপনকে কি বলা হয়? একটা স্বাভাবিক জিন দ্বারা যদি অস্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে করা হয়? জিন থেরাপি বলা হয়। যাদের ক্ষেত্রে কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার থাকছে, জন্ম থেকে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আমাদের কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার থাকে, মানে কি জিনটা যে নর্মাল জিনের জায়গায় কোনো অস্বাভাবিক জিন যদি প্রেজেন্ট থাকে, তার মানে আমাদের বডিতে কোনো চেঞ্জ আসলে তার জন্য আমাদের বডির যে নর্মাল ফাংশনিংটা কিন্তু ওখানে ব্যাহত হবে। তার জন্য আমাদেরকে জিন থেরাপি দিয়ে আমরা কি করব, একটা যে আমাদের সুস্থ স্বাভাবিক জিনটাকে আমরা কি করব, সেই অস্বাভাবিক জিনটাকে রিপ্লেস করার জন্য কাজে লাগাবো। সেই প্রসেসটাকে বলা হচ্ছে জিন থেরাপি। এটা কিন্তু একটা বায়োটেকনোলজির খুবই একটা উন্নত প্রয়োগ বলতে পারি আমরা। তাহলে জিন থেরাপি প্রথম প্রয়োগ করা হয়েছিল কোথায়? অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এই এনজাইমটা ডেফিসিয়েন্সি ছিল এরকম একটা চিলড্রেন, 4 ইয়ার্স গার্ল চাইল্ডের মধ্যে, 4 ইয়ার্সের গার্ল চাইল্ডের মধ্যে কিন্তু এই যে প্রথম জিন থেরাপি করা হয়েছিল। তার ক্ষেত্রে কি করা হয়েছিল, যে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এই এনজাইমটা তৈরি করার জন্য যে জিনটা আমাদের বডিতে প্রয়োজন, সেই জিনটাকে জিন থেরাপির মাধ্যমে বডিতে রিপ্লেস করা হয়েছিল। তাহলে এই যে জিন থেরাপির মাধ্যমে আমরা কি করছি, যে অস্বাভাবিক জিনগুলো আছে সেগুলো পরিবর্তে এই যখনই আমরা স্বাভাবিক জিনগুলোকে বডির মধ্যে প্রবেশ করাচ্ছি, সেগুলো তার জায়গায় কম্পেনসেট করবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে, যে পিসিআর এর ক্ষেত্রে প্রয়োজনীয় উৎসেচক কোনটি? এই যে পিসিআর প্রসেস বললাম, পিসিআর প্রসেসটা কিন্তু একটা হাই টেম্পারেচারে হয়, গ্রেটার দেন 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। এখানে যে এনজাইমটা কাজে লাগে সেটা হচ্ছে ট্যাগ পলিমারে, যেটা হচ্ছে থার্মোস্টেবল বলা হয় এটাকে, মানে অতিরিক্ত হিটেও এটা এই এনজাইমটা কাজ করতে পারে। নর্মাল আমরা অপটিমাম টেম্পারেচার এনজাইমের অ্যাক্টিভিটির জন্য কত জানি, মোটামুটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের অপটিমাম কাজ করতে পারবে এনজাইম। কিন্তু এই যে ট্যাগ পলিমারেজ এনজাইমটা, যেটা থার্মালি স্টেবল বা থার্মোস্টেবল এনজাইম বলা হয়, সেটা হাই টেম্পারেচারে মোর দেন 70 ডিগ্রি সেন্টিগ্রেডেও কিন্তু কাজ করতে পারে। তো এটা খুব মনে রাখতে হবে আমাদের, কি পিসিআর এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এনজাইম কাজে লাগে, যেটা হচ্ছে ট্যাগ পলিমারেজ। নেক্সট কি বলেছে, যে 1978 খ্রিস্টাব্দে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের জন্য কারা নোবেল প্রাইজ দেওয়া হয়? তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1978 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আরবান, ন্যাথানস এবং স্মিথ। অপশন এটা তাহলে কারেক্ট হচ্ছে। এই কয়েকটা কোশ্চেন কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, এইগুলো কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, কত সালে, এই কয়েকটা জিনিস সবগুলো মনে রাখার দরকার নেই। আমরা পরে এই যেগুলো হচ্ছে ক্যাটাগরি 2 এর এই ধরনের কয়েকটা কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চনে দেখে নি কি বলেছে, যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিচ্ছিন্ন ফরেন ডিএনএটি নিবেশিত করানো হয় অপর একটি ডিএনএ অণুতে, এটিকে বলা হচ্ছে। তাহলে যেটার মধ্যে আমরা ডিএনএটাকে প্রবেশ করাচ্ছিলাম সেটাকে আমরা কি বলছি, ক্লোনিং ভেক্টর। ক্লোনিং ভেক্টর নামটা কেন এসেছে, যেহেতু ডিএনএ রেপ্লিকেটস করছে, মানে কি যার মধ্যে, যে হোস্টের মধ্যে আমরা প্রবেশ করাচ্ছি, সেটা কি করবে না, তার বডিতে গিয়ে এই ভেক্টরটা ক্লোন করতে পারবে, তার কপি তৈরি করতে পারবে। ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে তার আবার নতুন করে কপি তৈরি করছে, তাই এটাকে বলা হয় ক্লোনিং ভেক্টর। নেক্সট কি বলেছে, যে 1919 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী বায়োটেকনোলজি শব্দটি দিয়েছিলেন? বায়োটেকনোলজি শব্দটি প্রয়োগ করেছিলেন বিজ্ঞানী কিন্তু কার্ল এরেকি। 1919 খ্রিস্টাব্দে তিনি প্রথম হচ্ছে কিনা যে বায়োলজির সাথে, বায়োলজির যে নলেজকে ব্যবহার করে বিভিন্ন কিভাবে প্রোডাক্ট তৈরি করতে পারি, বিভিন্ন প্ল্যান্ট প্রোডাক্ট, এগ্রিকালচার বা টেকনোলজির মাধ্যমে আমরা বায়োলজিকে কিভাবে যুক্ত করতে পারি, তার ধারণাটা তিনি দিয়েছিলেন। তিনি এই শব্দটা প্রয়োগ করেছিলেন, যে বায়োলজি প্লাস টেকনোলজি মিলে বায়োটেকনোলজি। নেক্সট কি বলেছে, যে নিচের কোনটি জিন স্থানান্তরণের প্রক্রিয়া? তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা তৈরি করে নিলাম, বা যেটাকে আমরা প্লাজমিড ভেক্টরের সাথে ক্লোনিং ভেক্টরটাকে আমরা তৈরি করে নিলাম, এর ফলে তারপরে আমরা কি করব না, সেই জিনটাকে কিভাবে আমরা হোস্টের মধ্যে, হোস্ট প্ল্যান্ট বা অ্যানিমালের মধ্যে কিভাবে প্রবেশ করাবো, তার পদ্ধতি হচ্ছে এইগুলো। এই তিনটে পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা জিন স্থানান্তরণ করতে পারি: মাইক্রো ইনজেকশন, ইলেকট্রোপোরেশন এবং পার্টিকেল গান। মাইক্রো ইনজেকশনের মাধ্যমে কি করা হবে না, যে ডিরেক্টলি অ্যানিমাল সেলের নিউক্লিয়াসের মধ্যে মাইক্রো ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, তার মানে ওই যে জিনটাকে, রিকম্বিনেন্ট যে ডিএনএটাকে আমরা কি করে দেবো, ডিরেক্টলি
সরাসরি আমরা ওটাকে কি করব, মাইক্রো ইনজেকশনের মাধ্যমে সেটাকে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে পসিবল, মাইক্রো ইনজেকশন যে প্রসেসটা। ইলেকট্রোপোরেশনে কি করা হবে না, যে হিট শকের মাধ্যমে, মোটামুটি 45°C হিট শকের মাধ্যমে আমরা কি করব, ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করে সেটাকে কি করা হচ্ছে না, ওই সেলটার মধ্যে প্রবেশ করে দেওয়া হচ্ছে জিনটাকে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোপোরেশন। আর পার্টিকুলেট গান কাকে বলা হচ্ছে, পার্টিকুলেট গান বা এটাকে আরেকটা নাম হচ্ছে জিন গান। এটাকে কি করা হচ্ছে, গোল্ড বা টাংস্টেনের মাধ্যমে, গোল্ড বা টাংস্টেন কোটেড ডিএনএটাকে কোট করা হচ্ছে, ডিএনএটাকে দিয়ে পার্টিকুলেট গান বা জিন গানের মাধ্যমে সেটাকে কি করা হবে না, সেলের মধ্যে প্রবেশ করানো হবে। এটা সবসময় এইটাও কোশ্চেন আসছে যে পার্টিকেল গানের ক্ষেত্রে যে ডিএনএটাকে আমরা ব্যবহার করছি সেটা কিভাবে থাকে, সেটা হচ্ছে গোল্ড বা টাংস্টেন দিয়ে কোটেড থাকে। নেক্সট কি বলেছে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্লাজমিড ব্যবহৃত হয়, কারণ প্লাজমিডটা আগেই বললাম, প্লাজমিডের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, কিন্তু এগুলো হচ্ছে সহজেই রেপ্লিকেশন করতে পারছে। অন্য কোনো কিছু আমরা, যে কোনো ডিএনএ কে কেন আমরা হচ্ছে যে এই যে ভেক্টর হিসেবে বা প্লাজমিড হিসেবে ব্যবহার করতে পারছি না, কারণ এই প্লাজমিডকে যখন ভেক্টর হিসেবে ব্যবহার করি সেটা আমাদের রেপ্লিকেশনের ক্ষেত্রে একটা সহজ হয়ে যায়, রেপ্লিকেশন প্রসেসটা খুবই পসিবল হচ্ছে, তার জন্য আমরা প্লাজমিডকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়। নেক্সট কি বলেছে, যে উদ্ভিদের ক্ষেত্রে ক্রাউন গল ডিজিজ হওয়ার কারণ কি। উদ্ভিদের ক্ষেত্রে ক্রাউন গল ডিজিজটা কেন হচ্ছে, এটা ব্যাকটেরিয়ার জন্য হয়। তাহলে এই যে এটা কখনো টিআই প্লাজমিডের জন্য হয় না, এটা ভুল হবে, জিনটা টিআই প্লাজমিডের জন্য প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু ক্রাউন গল ডিজিজটা কে করছে, ব্যাকটেরিয়া করছে। আলটিমেটলি ব্যাকটেরিয়াটার নাম কি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিস। কখনো এটা ভুল করা চলবে না, টিআই প্লাজমিড কখনো ডিজিজ করতে পারে না। টিআই প্লাজমিডটা তো ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকছে, সেই ব্যাকটেরিয়াটা যখন প্ল্যান্টটাকে এফেক্ট করছে তখনই ডিজিজটা হতে পারে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স। নেক্সট কি বলেছে, যে নিচের কোন পদ্ধতির দ্বারা জিন ম্যাপিং সম্ভব। তাহলে জিন ম্যাপিং কাকে বলা হচ্ছে, জিন ম্যাপিং মানে হচ্ছে যে এই যে ক্রোমোজোমের মধ্যে, এটা ধরলাম ক্রোমোজোম, আমাদের ক্রোমোজোমের মধ্যে কোন পার্টে কোন জিনটা প্রেজেন্ট আছে, সেই প্রত্যেকটা জিনের মধ্যে কতটা দূরত্ব, এখানে একটা জিন ধরলাম, এখানে একটা জিন আছে, যে ক্রোমোজোমের যে পার্টগুলোর মধ্যে কত জিন আছে, তাদের দূরত্ব কি, তারা কিভাবে আছে, এই যে সিকোয়েন্সিং করাটাকে বলা হচ্ছে জিন ম্যাপিং। মানে আমাদের যেরকম হচ্ছে কিনা ইন্ডিয়ার ম্যাপ আছে বা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ আছে, সেরকম ডিএনএ ম্যাপিং এর মাধ্যমে কি করবো না, ডিএনএ এর কোন অংশে কোথায় কোন জিন আছে এবং তাদের মধ্যে দূরত্ব কতখানি, সেগুলোকে জিন ম্যাপিং এর মাধ্যমে পাওয়া যায়। তাহলে এটার মাধ্যমে আমরা পিসিআর এর মাধ্যমে যেহেতু আমরা কি করতে পারি না, খুব কম সময়ের মধ্যে অসংখ্য ডিএনএ এর কপি তৈরি করতে পারছি, ডিএনএটাকে স্মল পার্ট অফ ডিএনএটাকে আমরা অ্যাম্পলিফাই করতে পারছি, তার জন্য আমাদের জিন ম্যাপিংটা পদ্ধতিটাকে খুবই হেল্পফুল হচ্ছে এই পিসিআরটা। তাহলে পিসিআর যদি না করতে পারতাম, পিসিআর পদ্ধতি যদি কাজে না লাগানো যেত, তাহলে এত সহজে আমাদের জিন ম্যাপিং করা সম্ভব হতো না। নেক্সট কি বলেছে, যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বারা প্রথম কোন হরমোনটি প্রস্তুত করা হয়। ফার্স্ট যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফার্স্ট যে হরমোনটা প্রডিউস করা হয়েছিল তার নাম হচ্ছে কি, ইনসুলিন হরমোন। এই ইনসুলিন হরমোনটা আমাদের বডির যে একটা গুরুত্বপূর্ণ মেটাবলিক অ্যাক্টিভিটিতে হেল্প করে। তাহলে নর্মালি আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ হয়, কিন্তু ইনসুলিনটা যখন আমাদের বিভিন্ন, যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে, ইনসুলিন কাজ করতে পারছে না বডিতে, তখন আমাদের বাইরে থেকে ইনসুলিনকে বডিতে প্রয়োগ করতে হয়। তার জন্য প্রথমেই আমাদের যে বিভিন্ন অ্যানিম্যাল থেকে, যেমন পিগ বা শুকরের বডি থেকে, ক্যাটেল, এই সমস্ত যে অ্যানিম্যাল থেকে কি করা হয়েছিল না, তাদের বডি থেকে যে ইনসুলিনটাকে এক্সট্রাক্ট করে আমরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইনসুলিন প্রোডাকশন করা পসিবল হয়েছিল। তাহলে সর্বপ্রথম যেটা হচ্ছে ইনসুলিন। বাকি সমস্তগুলো আস্তে আস্তে পরে বিভিন্ন হরমোন, সোমাটোস্ট্যাটিন, এই সমস্ত হরমোন গুলো কিন্তু পরবর্তীকালে আবিষ্কার করা হয়েছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, কিন্তু ইনসুলিনটা হচ্ছে সবার প্রথম। আরেকটা এখানে মনে রাখতে হবে, যে কোন কোম্পানি এটা আবিষ্কার করেছিল, একটা হচ্ছে আমেরিকান কোম্পানি ইলি লিলি।
নেক্সট কি বলেছে যে হিউম্যান জিনোমে আবদ্ধ থাকে। হিউম্যান জিনোম মানে কি, পুরো একটা জিনোম কাকে বলা হচ্ছে, টোটাল যে আমাদের যত সংখ্যক ক্রোমোজোম আছে, সমস্ত ক্রোমোজোম মিলিয়ে যত জিন আছে, সমস্ত ডিএনএ সিকোয়েন্স মিলিয়ে ওটাকে একসাথে বলা হচ্ছে কি আমাদের জিনোম। সেই যে জিনোমের মধ্যে কত নিউক্লিওটাইড আছে, মোটামুটি হচ্ছে 6 বিলিয়ন নিউক্লিওটাইড প্রেজেন্ট আছে। 3 বিলিয়ন নিউক্লিওটাইডের পেয়ার বা বলতে পারি 6 বিলিয়ন নিউক্লিওটাইড কিন্তু আমাদের হিউম্যান জিনোমের ক্ষেত্রে প্রেজেন্ট আছে। এই হিউম্যান জিনোম প্রজেক্টটা কিন্তু একটা দীর্ঘদিন যাবত চলেছিল, যার ফলে এই যে এত সংখ্যক আমাদের বডিতে যত ডিএনএ আছে, এত ক্রোমোজোম, তার প্রত্যেকটা ডিএনএ কে, তার প্রত্যেকটা নিউক্লিওটাইডকে পরিমাপ করা হিউম্যান জিনোম প্রজেক্টটাকে কিন্তু সাফল্য এনে দিয়েছে। নেক্সট কি বলেছে যে প্রথম ট্রান্সজেনিক ক্রপ হলো, প্রথম ট্রান্সজেনিক ক্রপ, এই কোয়েশ্চেনটাও কিন্তু বারবার ভুল হয়। প্রথম ট্রান্সজেনিক ক্রপ কখনোই হচ্ছে কিন্তু আমাদের যে বিটি ব্রিঞ্জাল বা বিটি ওইগুলো নয়। প্রথম ট্রান্সজেনিক ক্রপ টোবাকো প্ল্যান্ট তৈরি হয়েছিল, বিটি কোনো ক্রপ নয়, বিটি ক্রপ পরে এসেছে। প্রথম ট্রান্সজেনিক ক্রপ যেটা ওয়ার্ল্ডের সবার প্রথম যে ট্রান্সজেনিক ক্রপ তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে টোবাকোটা, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স টোবাকো তৈরি করা হয়েছিল। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন প্রয়োগ করে এই টোবাকো প্ল্যান্টটাকে প্রথম ট্রান্সজেনিক ক্রপ তৈরি করা হয়েছিল, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আমরা যদি বলি যে এরকম কোশ্চেনটা থাকে যে প্রথম ইন্ডিয়াতে কোন ট্রান্সজেনিক ক্রপ তৈরি করা হয়েছিল, সেটার অ্যান্সার হবে ফার্স্ট ইন্ডিয়ার ক্ষেত্রে যদি ট্রান্সজেনিক ক্রপ বলা হয় সেটা হবে কি বিটি ব্রিঞ্জাল। কিন্তু এটাকে কখনোই কমার্শিয়ালি প্রডিউস করা হয়নি বিটি ব্রিঞ্জাল, এটা হচ্ছে শুধুমাত্র ল্যাবরেটরিতে ট্রান্সজেনিক ক্রপ হিসেবে বিটি ব্রিঞ্জাল তৈরি করা ছিল। যদি কমার্শিয়ালি বলা হয় ইন্ডিয়াতে সর্বপ্রথম কোন ট্রান্সজেনিক ক্রপ তৈরি করা হয় সেটা কিন্তু হবে বিটি কটন। নেক্সট কি বলেছে যে প্রথম কোন জৈব অ্যাসিড মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন থেকে উৎপাদিত হয়েছিল। মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে বা সন্ধান পদ্ধতির মাধ্যমে যে জৈব অ্যাসিডটা তৈরি করা হয় সেটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডটাকে আমরা কি করতে পারি, বিভিন্ন যে ইস্ট থেকে, ইস্ট ফার্মেন্টেশনের মাধ্যমে কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করা ছিল। তাছাড়া ব্যাসিলাস যে ব্যাসিলাস গ্রুপের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেখান থেকেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করা হয়। তাহলে এতগুলো কোশ্চেন আশা করছি সবাইকার অনেকটা হেল্পফুল হচ্ছে এই কোশ্চেন গুলো। তো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এই ভিডিওগুলোকে আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হচ্ছে, তাই ভিডিওগুলোকে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের যে কোনো প্রবলেম থাকলে সেগুলো কমেন্টে লিখবে। আর কোন চ্যাপ্টার গুলো তোমাদের আগে করালে বেশি হেল্পফুল হবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তাছাড়াও তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আশা করছি তোমাদের এই যে জেনপাস ইউজি 2024-এর জন্য এই ভিডিওগুলো অনেকটাই হেল্পফুল হতে চলেছে। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট তাহলে আমরা কোশ্চেন গুলো দেখে নিই। নেক্সট কোশ্চেনটাতে কি বলেছে যে ভিটামিন B12 উৎপাদনে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে। ভিটামিন B12 উৎপাদনের ক্ষেত্রে এইখানে যতগুলো আছে সমস্ত ব্যাকটেরিয়া গুলোই কিন্তু কম বেশি ব্যবহৃত হয়। কমার্শিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে প্রোপিনিয়াম ব্যাকটেরিয়ামটা সব থেকে বেশি ইউজ করা হয়, কিন্তু বাকি যে ব্যাসিলাস এবং স্ট্রেপ্টোমাইসিসও কিন্তু ভিটামিন B12 উৎপাদন করতে পারে। তাহলে যদি অপশনে প্রোপিনিয়াম ব্যাকটেরিয়াম থাকে, এগুলো কোনোটা না থাকে, বা এরকম উপরে সবকটি অপশনে না থাকে, শুধুমাত্র যদি প্রোপিনিয়াম ব্যাকটেরিয়াম থাকে তাহলে সেটা অপশন হবে, কারেক্ট হবে। কিন্তু যদি এইগুলো তার সাথে থাকে তাহলে সবসময় হচ্ছে কিনা ওপরে সবকটি হবে, কারণ এইটা বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে কমার্শিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে। কিন্তু তাছাড়াও এই স্পিসিস গুলো আমাদের ভিটামিন B12 প্রোডাকশন করতে পারে। নেক্সট কি বলেছে যে নিচের কোনটির দ্বারা সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়। তাহলে এই স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস থেকে, স্ট্রেপ্টোমাইসিসের বিভিন্ন স্পিসিস আছে, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে যেমন স্ট্রেপ্টোমাইসিন তৈরি হয়, তাছাড়াও স্ট্রেপ্টোমাইসিসের অসংখ্য স্পিসিস আছে যেখান থেকে আমাদের যত সমস্ত অ্যান্টিবায়োটিক আছে সব থেকে বেশি কিন্তু আমরা এই স্ট্রেপ্টোমাইসিস থেকে উৎপাদন করতে পারি। এই যে কমার্শিয়ালি আমাদের বিভিন্ন যে মেডিসিনাল যে প্রয়োগ বলতে পারি বায়োটেকনোলজির ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে কিন্তু বায়োটেকনোলজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক্ষেত্রে। নেক্সট কি বলেছে যে ইনসুলিনের এ এবং বি শৃঙ্খলের সিনথেসিসে কতগুলি নিউক্লিওটাইড ব্যবহৃত হয়। তাহলে এ এবং বি যদি আমাদেরকে সিনথেসিস করতে হয় তাহলে আমরা যেটা কমার্শিয়ালি প্রডিউস হচ্ছে আর্টিফিশিয়াল ইনসুলিনের দুটো
স্ট্র্যান্ড থাকছে বা দুটো শৃঙ্খল থাকছে, যেটাকে বলা হচ্ছে কি এ এবং বি স্ট্র্যান্ড। এ স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমাদের টোটাল যে একটা ইনসুলিনের মধ্যে আমাদের কত 51 অ্যামিনো অ্যাসিড থাকে। 51 অ্যামিনো অ্যাসিড, এ শৃঙ্খলে 21 অ্যামিনো অ্যাসিড আর বি শৃঙ্খলে হচ্ছে 30 অ্যামিনো অ্যাসিড থাকছে। তাহলে এখানে কি বলে দিয়েছে আমাদেরকে কতগুলি নিউক্লিওটাইড লাগবে। তাহলে 21টা অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতে গেলে জানি আমরা কি জানি যে এক একটা নিউক্লিওটাইড এক একটা অ্যামিনো অ্যাসিডের জন্য হচ্ছে কিনা 3টে করে নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকতে হবে। তাহলে 21টা যদি অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতে হয় তাহলে কতগুলো অ্যামিনো অ্যাসিড লাগবে, 21 ইন্টু 3 হয়ে যাবে, 63টা অ্যামিনো অ্যাসিড লাগছে এখানে। আর বি শৃঙ্খলে তাহলে প্রথমে স্টার্ট হচ্ছে কি এ শৃঙ্খল থেকে আমাদের ট্রান্সলেশন পদ্ধতিটা স্টার্ট হচ্ছে। ট্রান্সলেশনের মাধ্যমে আমরা হরমোন মানে কি সেটাও এক ধরনের প্রোটিন, তাহলে সেখান থেকে আমরা কি করছি না যে প্রোটিন সিনথেসিস করা হচ্ছে মানে ট্রান্সলেশন পদ্ধতি। তাহলে 3টে করে নিউক্লিওটাইড কাজে লাগিয়ে অ্যামিনো অ্যাসিড সিনথেসিস হচ্ছে। 63টা অ্যামিনো অ্যাসিড থেকে প্রথমে 21টা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে গেল। এরপরে বি শৃঙ্খলের অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতে গেলে 30টা অ্যামিনো অ্যাসিডের জন্য কতগুলো নিউক্লিওটাইড লাগবে, 30 ইন্টু 3 90টা অ্যামিনো অ্যাসিড হয়ে যাচ্ছে। তার সাথে হবে কিনা তার মানে কি যদি যে প্রোটিন সিনথেসিস প্রসেসটা শেষ হবে লাস্টে কি থাকবে 3টে নিউক্লিওটাইড থাকবে যারা স্টপ কোডন হিসেবে থাকছে। মানে যেখানে আমাদের প্রোটিন সংশ্লেষণ প্রসেসটা স্টপ হয়ে যাচ্ছে সেখানে কি হবে স্টপ কোডন থাকবে। স্টপ কোডনের জন্য আরো 3টে নিউক্লিওটাইড থাকবে। বি শৃঙ্খলের জন্য 30টা অ্যামিনো অ্যাসিড সিনথেসিসের জন্য 90টা নিউক্লিওটাইড লাগছে। 63টা নিউক্লিওটাইড, এগুলো নিউক্লিওটাইড। তার সাথে হচ্ছে এখানে 90টা নিউক্লিওটাইড থাকছে। আর লাস্টে যে স্টপ কোডন যেখানে প্রোটিন সিনথেসিস শেষ হচ্ছে তার জন্য 3টে নিউক্লিওটাইড থাকবে স্টপ কোডের জন্য, +3 নিউক্লিওটাইড হয়ে যাচ্ছে। তাহলে টোটাল আমাদের এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে, এ স্ট্র্যান্ডের জন্য হচ্ছে 63 এবং বি এর জন্য হচ্ছে 93। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে যতগুলো অ্যামিনো অ্যাসিড তার জন্য হবে কিনা 3টে করে নিউক্লিওটাইড হিসাব করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সেম ভাবে কিন্তু লাস্টে যখন শেষ হবে আমাদের এই 3টেকে কিন্তু ধরতে হবে যেগুলো হচ্ছে স্টপ কোডনের নিউক্লিওটাইড। তাহলে সেগুলোকে কাউন্ট করলে বি শৃঙ্খলে কত হয়ে যাচ্ছে 93। নেক্সট কি বলেছে, বিটি টক্সিন হলো এই যে বিটি টক্সিন যেটা আমরা বিটি ক্রপ গুলোর মধ্যে প্রবেশ করাচ্ছি। বিটি টক্সিন জিনটা, বিটি টক্সিন আদতে হচ্ছে কিনা একটা অন্তঃক্রোশীয় ইন্ট্রাসেলুলার ক্রিস্টালাইন প্রোটিন। এই প্রোটিনটার নামটা মনে রাখতে হবে, প্রোটিনটার নাম হচ্ছে ক্রাই প্রোটিন বলা হয় এটাকে, CRY ক্রাই প্রোটিন। আর এই যে জিনটা, যে জিনটা বিটি টক্সিন প্রডিউস করছে সেই জিনটার নাম হচ্ছে কি ক্রাই জিন। এই ক্রাই প্রোটিনটা হচ্ছে কিনা একটা ইন্ট্রাসেলুলার সেলের মধ্যেই থাকছে। যখনই হচ্ছে কিনা ধরলাম কটন প্ল্যান্টের পাতাটার মধ্যে যখনই কোনো বলওয়ার্ম এসে অ্যাটাক করছে সেই পাতাটার অংশটা যখনই তাদের শরীরের মধ্যে যাচ্ছে সেখানে গিয়ে সেটা ওই টক্সিনটা কি করবে না বডিতে টক্সিক এফেক্ট দেখাচ্ছে এবং বলওয়ার্মটা মারা যাচ্ছে। এভাবে বায়ো ইনসেকটিসাইড হিসেবে কাজ করে যেটা বললাম। এটার নামটা মনে রাখতে হবে কি ক্রাই প্রোটিন। নেক্সট কি বলেছে যে জিন ক্লোনিং এর সময় কোনটিকে জিন ট্যাক্সি বলা হয়। জিন ট্যাক্সি বলা হচ্ছে মানে কি ট্যাক্সির কাজ কি এক জায়গা থেকে আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে, ট্রান্সপোর্টে হেল্প করছে। সেম ভাবে জিন ক্লোনিং এর সময় আমাদেরকে যে জিনটাকে ট্রান্সফার করতে কে সাহায্য করে, ক্লোনিং ভেক্টর বা প্লাজমিড। অপশন এ কারেক্ট হবে। এই ধরনের যে কোনো কিছু কোশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে দিক জিন ক্লোনিং এর ক্ষেত্রে কিন্তু সবসময় হচ্ছে কিনা আমাদের একটা ক্লোনিং ভেক্টর বা ক্লোনিক ভেক্টর হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ করছি আমরা প্লাজমিড ইউজ করছি। নেক্সট কি কোশ্চেন বলেছে যে গোল্ডেন রাইস যে ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে তার প্রধান বৈশিষ্ট্য হলো। গোল্ডেন রাইস বা যেটাকে বলা হচ্ছে কি এর মধ্যে কি বেশি পরিমাণে থাকে বিটা ক্যারোটিন। এই কম্পাউন্ডটা, এই কেমিক্যাল কম্পাউন্ডটা কিন্তু গোল্ডেন রাইসের মধ্যে বেশি পরিমাণে থাকছে, তার জন্য এটার কালারটা হয়েছে গোল্ডেন। বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিনটা হচ্ছে কিন্তু এই উজ্জ্বল গোল্ডেন কালার। এই পিগমেন্টটা বিটা ক্যারোটিন যেহেতু প্রেজেন্ট থাকছে তাহলে বিটা ক্যারোটিনটাকে আমরা এই গোল্ডেন রাইসের মধ্যে কি ভাবে প্রবেশ করাচ্ছে বায়ো ফর্টিফিকেশনের মাধ্যমে। তাই এই যে ধরনের যে গোল্ডেন রাইসকে কি বলা হচ্ছে বায়ো ফর্টিফাইড বলা হচ্ছে, কারণ এগুলোকে এই বিটা ক্যারোটিনটাকে আমরা ট্রান্সজেনিক প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে হচ্ছে গোল্ডেন রাইসের মধ্যে দেওয়া হচ্ছে, তাই এই প্রসেসটাকে বলা হচ্ছে কি বায়ো ফর্টিফিকেশন।
এই বিটা ক্যারোটিনটাই হচ্ছে কি আমাদের বডিতে ভিটামিন এ সোর্স হিসেবে থাকে। যখনই আমরা গোল্ডেন রাইস খাচ্ছি আমাদের বডিতে কি যাচ্ছে, বিটা ক্যারোটিন যাচ্ছে, যেটা আমাদের বডিতে গিয়ে ভিটামিন এ সোর্স হিসেবে কাজ করে। তাহলে এখানে কি বলেছে, বেশি পরিমাণে ভিটামিন এ থাকে, বা বলতে পারে যে বিটা ক্যারোটিনে সমৃদ্ধ গোল্ডেন রাইস নিয়ে যে কোনো কোশ্চেনে এরকম আসতে পারে। নেক্সট কি বলেছে যে বায়োটেকনোলজির মাধ্যমে উৎপাদিত দ্রব্য হলো। তাহলে বায়োটেকনোলজির মাধ্যমে এটা ট্রান্সজেনিক গ্রুপ হয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা ট্রান্সজেনিক ক্রপ হবে, ট্রান্সজেনিক ক্রপ। তাহলে বায়োটেকনোলজির মাধ্যমে আমরা ট্রান্সজেনিক ক্রপ প্রস্তুতি করতে পারছি। দেখলাম বায়ো ফার্টিলাইজার, বায়ো ইনসেকটিসাইড, বায়ো ফার্টিলাইজার এই সমস্ত কিন্তু আমরা আধুনিক বায়োটেকনোলজির মাধ্যমে বর্তমানে তৈরি করতে পারি। কারণ কি বায়ো ফার্টিলাইজার গুলো আমাদের যে ফার্টিলাইজার হিসেবে বিভিন্ন আমরা যে ইনঅর্গানিক কম্পাউন্ড ব্যবহার করার জায়গায় বিভিন্ন মাইক্রো অর্গানিজমকে আমরা বায়োটেকনোলজির মাধ্যমে যদি মডিফাইড করে আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে কিন্তু কাজে লাগাতে পারি। তাছাড়াও হিমিউলিন তৈরি করা হচ্ছে, হিমিউলিনটাই হচ্ছে কি হিউম্যান ইনসুলিনের আরেকটা নাম হচ্ছে হিমিউলিন। ইনসুলিন প্রস্তুতি আমরা দেখলাম বায়োটেকনোলজির মাধ্যমে হয়। তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে, ওপরের সবকটি, অপশন ডি টা কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এরপর তাহলে আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করে নেব। ক্যাটাগরি 2 এর এতক্ষণ ক্যাটাগরি 1 গুলো নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট কোশ্চেনটা তাহলে ক্যাটাগরি 2 এর কি আছে দেখে নিই, যে বায়োটেকনোলজির মাধ্যমে আমরা যেসব ওষুধ তৈরি করতে পারি সেগুলি হলো। তাহলে মেডিসিনাল পারপাসে বায়োটেকনোলজির ইউজ কোথায় কোথায়, বিভিন্ন, যেমন আমরা ইন্টারফেরন তৈরি করতে পারি। ইন্টারফেরন আমরা নর্মালি কি জানি, যে ভাইরাস, যদি কোনো সেল ভাইরাস ইনফেকশন হয় সেখান থেকে আমাদের সেলের মধ্যে থেকে কিন্তু ইন্টারফেরন তৈরি হচ্ছে সেই ভাইরাসগুলোর বিরুদ্ধে কাজ করার জন্য। কিন্তু যে ক্ষেত্রে হচ্ছে কিনা আমাদের ভাইরাল ইনফেকশনটা বেশি পরিমাণে থাকছে, যখন সেল থেকে ততটা পরিমাণে আমাদের ইন্টারফেরন কাজ করতে পারে না, তখন কিন্তু আমাদের বাইরে থেকে যে বায়োটেকনোলজির মাধ্যমে আর্টিফিশিয়াল প্রস্তুত ইন্টারফেরনকে বডিতে দিতে হচ্ছে। তা এটা একটা মেডিসিনাল পারপাস হবে। অপশন এ, বিটি তুলোটা কখনোই মেডিসিনাল পারপাসে বায়োটেকনোলজির ইউজ হবে না। নেক্সট ইনসুলিন, যেটা হিউম্যান ইনসুলিন, আমাদের বডিতে যখন ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে বা ইনসুলিন ইনসাফিসিয়েন্সি কাজ করতে পারছে না, ডায়াবেটিস মেলিটাস যে পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন ব্যবহার করা হয়। তাছাড়াও বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রস্তুতির ক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগে। আমরা দেখলাম যে স্ট্রেপ্টোমাইসিস থেকে যে সমস্ত অ্যান্টিবায়োটিক, বিভিন্ন স্ট্রেপ্টোমাইসিস ছাড়াও আরো বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোমাইসিনটা যেমন আমাদের কি হচ্ছে না টিউবারকিউলোসিসের ড্রাগের ক্ষেত্রে কাজে লাগে, সমস্ত অ্যান্টিবায়োটিক প্রস্তুতির ক্ষেত্রেও কিন্তু বায়োটেকনোলজি কাজে হয়। তাহলে অপশন কোনটা কোনটা কারেক্ট হচ্ছে, এ, সি আর ডি। নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে, যে নিচের কোন রোগগুলির ক্ষেত্রে আমাদের অ্যাটিনিউয়েটেড প্যাথোজেন প্রয়োগ করা হয়। তাহলে অ্যাটিনিউয়েটেড প্যাথোজেন আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, কোনো একটা ডিজিজের বিরুদ্ধে আমরা কি করছি, ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাহলে ভ্যাকসিন মানে কি, সেখানে আমরা সেই প্যাথোজেনটাকে হয় হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় দিচ্ছি বা কিল্ড ফর্মে দিচ্ছি, মৃত অবস্থায় দিচ্ছি। তাহলে অ্যাটিনিউয়েটেড মানে হচ্ছে কিনা যে লাইভ একটা অর্গানিজমকে, সেটাকে আমরা কি করব না, যে ইনঅ্যাক্টিভ করে বডির মধ্যে ভ্যাকসিনের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে। সেটা কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, স্মল পক্সের ভ্যাকসিনে ইউজ করা হচ্ছে, মাম্পস আর রুবেলা, মাম্পস, মিজেলস, রুবেলা এই তিনটে ভ্যাকসিন। তাছাড়াও স্মল পক্স, এছাড়াও আরো কয়েকটা ভ্যাকসিন আছে। কলেরার ক্ষেত্রে কিন্তু কিল্ড ভ্যাকসিন দেওয়া হয়। তাহলে এই তিনটে হবে কিনা অ্যাটিনুয়েটেড প্যাথোজেন ভ্যাকসিনের মাধ্যমে প্রয়োগ করা হচ্ছে, অপশন এ, বি এবং সি। নেক্সট কি বলেছে, যে পেটেন্টের দুটি সুবিধা হলো। তাহলে পেটেন্ট কথাটার অর্থ কি, পেটেন্ট মানে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থাকে কোনো একটা বস্তু বা পদার্থকে বা বিভিন্ন যে প্ল্যান্টের বা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে সেটা সে ইনভেন্ট করতে পারে বা নাও করতে পারে, সেটাকে পেটেন্ট দেওয়া হচ্ছে। মানে কি আইনানুগ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাকে ওটা দিয়ে দেওয়া হচ্ছে, একটা নির্দিষ্ট সময়কাল ধরে সে ওটাকে ইউজ করতে পারবে, অন্য কেউ সেটার ব্যবহার করতে পারবে না বা বিক্রি করতে পারবে না, সেটাকে উৎপাদন করতে পারবে না। এই যে প্রসেসটাকে বলা হচ্ছে পেটেন্ট। এই পেটেন্ট রূপায়ণের মাধ্যমে কি করা হচ্ছে না, একটা প্রশাসনিক ব্যবস্থা, যাতে হচ্ছে কিনা ওই একটা নির্দিষ্ট সংস্থা বা ব্যক্তি সেইটার কন্ট্রোলে থাকছে, সেটাকে কন্ট্রোল করতে পারবে। তার জন্য এটা অন্য কেউ হচ্ছে কিনা সেটাকে সহজে কাজে লাগাতে পারবে না। তার জন্য এটা একটা প্রশাসনিক বা আইনানুগ ভাবে সেই ব্যবস্থাটাকে আমরা
কোনো একটা বস্তু বা জিনিসকে, যেমন হচ্ছে বাসমতি চালের পেটেন্ট দেওয়া হয়েছিল ইউনাইটেড স্টেটসকে, তাহলে তারাই সেটাকে হচ্ছে কিনা বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারছিল। সেই রকম ভাবে এই পেটেন্টের আওতাভুক্ত জিনিস বা বিষয়টা হচ্ছে কিনা অপচয় হবে না, কারণ একটা নির্দিষ্ট সংস্থায় সেটার কন্ট্রোল করছে এবং সেটার প্রোডাকশন যা সমস্ত কিছু, সেটা বিক্রি হোক এক্সপোর্ট হোক যা কিছু, সেই সংস্থাটাই নিয়ন্ত্রণে থাকছে। তাহলে এটা হচ্ছে কিনা যে অপচয়ের সম্ভাবনাটা কম থাকছে, এবং হচ্ছে কিনা যে পেটেন্টকৃত জিনিসটিকে একচ্ছত্র আধিপত্য থাকছে, যে পেটেন্ট পাচ্ছে ওই জিনিসটার, কেউ যদি কোনো একটা জিনিস ইনভেনশন করে সেটাকে কি করতে হয় না, পেটেন্ট ফাইল করতে হয়, তার নামে সেটা হচ্ছে পেটেন্ট হয়ে যাচ্ছে। তার মানে সে ছাড়া ওই টেকনোলজিটা বা তার ওই ইনভেনশনটাকে অন্য কেউ কাজে লাগাতে পারবে না। তার ফলে হচ্ছে কিনা যে এই পেটেন্টটা পাচ্ছে তার একটা অর্থনৈতিক সুবিধা পাচ্ছে। ধরলাম যে ইউনাইটেড স্টেটের যে অর্গানাইজেশনটা বাসমতি চালের জন্য পেটেন্ট পেয়েছিল, তারাই শুধুমাত্র বাসমতি চালকে নিয়ে বিক্রি বাটা এক্সপোর্ট সমস্ত কিছু তারাই করছিল, তার জন্য একটা এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কিনা বায়ো পাইরেসি হওয়ার চান্স থাকে। মানে যারা হচ্ছে এই যে পেটেন্টের আওতাভুক্ত পেটেন্ট পেয়ে গেল, তারা সেটাকে হচ্ছে কিনা বাজেভাবে কাজে লাগাচ্ছে, মানে যতটা পেটেন্টের আওতাভুক্ত সেই জিনিসটা ছিল কিন্তু সেটাকে সে অপচয় করছে, বা সেটাকে বাজে মানে নির্দিষ্ট যতটা তাকে আইনানুগ ভাবে যে সেটা সুবিধাটা দেওয়া হয়েছিল কিন্তু সেই সুবিধাটাকে কাজে লাগিয়ে সেটার অপব্যবহার করা, সেই পদ্ধতি সেইটাকে বলা হচ্ছে কি বায়ো পাইরেসি। তাহলে এই তিনটে অপশন হবে, একটা হচ্ছে এ, বি আর একটা হচ্ছে ডি। এটা কখনোই হবে না যে পেটেন্টের মেয়াদকাল ফুরিয়ে গেলে সেটা সাধারণের অধিকারে চলে আসবে না। পেটেন্টের একটা নির্দিষ্ট সময়কাল থাকে, সেই সময়কালটা পেরিয়ে যাওয়ার পরে সেই পেটেন্টটাকে হয় রিভাইজ করতে হয় সেই অর্গানাইজেশনকে, বা সেটা হচ্ছে কিন্তু তখন সরকারের আন্ডারে থাকে, কখনোই সাধারণের আন্ডারে চলে আসে না। নেক্সট কি বলেছে যে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন এই প্রসেসটি কে আবিষ্কার করেন, কে না কারা আবিষ্কার করেন। রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি, যখন আমরা আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইমের মাধ্যমে কমপ্লিমেন্টারি ডিএনএ প্রস্তুতি করছি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এই প্রসেসটি আবিষ্কার করে কে, বিজ্ঞানী ট্যাবইন এবং বাল্টিমোর। তাহলে অপশন কি কি হবে, সি আর ডি। এই দুজন বিজ্ঞানী মিলে কিন্তু 1975 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটার জন্য। এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসটাকে আবিষ্কার করার জন্য তারা দুজনে একসাথে, বিজ্ঞানী টেমিন এবং বাল্টিমোর, নোবেল পুরস্কার পান। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, কি বলেছে যে ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতিটি আবিষ্কার করেন। ডিএনএ সিকোয়েন্সিং মানে কি, ডিএনএ যত সমস্ত নিউক্লিওটাইড আছে সেই নিউক্লিওটাইড গুলোকে পরপর কোথায় কোন নিউক্লিওটাইডটা আছে সেটাকে সিকোয়েন্স করা, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। এর মাধ্যমে আমরা যে বর্তমানে জানছি যে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা এখানেই কাজ করতে পারছে, এটা পসিবল হয়েছে শুধুমাত্র ডিএনএ সিকোয়েন্সিং। এত সমস্ত যত ডিএনএ আছে তার যত নিউক্লিওটাইড আছে সবগুলোকে পরপর কিভাবে কোন নিউক্লিওটাইডটা বেস পেয়ার গুলো কোনটার সাথে পরপর কিভাবে যুক্ত আছে, সেই যে পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। এই ডিএনএ সিকোয়েন্সিং এর পদ্ধতিটি আবিষ্কার হয়েছিলেন কে কে, বিজ্ঞানী স্যাঙ্গার, ওয়াগনার এবং ম্যাক্সাম। ওয়াগনার এবং ম্যাক্সাম অনেকদিন আগের থেকে এই কাজটা করেছিলেন, কিন্তু ডিএনএ সিকোয়েন্সিং এর আধুনিক যে সমস্ত কিছু পদ্ধতি বিজ্ঞানী স্যাঙ্গার কিন্তু আবিষ্কার করেন। তাই তিনজনকার নামই এখানে কিন্তু আবিষ্কারক হিসেবে বলা হয়। তাহলে অপশন এ, সি এবং ডি। বিজ্ঞানী স্যাঙ্গার কিন্তু এক্ষেত্রে নোবেল পুরস্কারও পেয়েছে। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো সবাইকার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। আমরা আবার পরবর্তী ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিডিও নিয়ে চলে আসবো। সবাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো।